আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের। বড় আশা নিয়ে ঢাকার কলেজে পাঠিয়েছিলাম, ছেলে আমার লাশ হয়ে ফিরল। হান্নান মাসুদের ৩ সমর্থককে কুপিয়ে জখম। সর্বশেষ জানাবো, বাংলাদেশ সীমান্তের ৮০% এলাকায় কাঁটাতারের বেড়া দিল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুদ্ধবিরতির লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক এক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন এবং গত সোমবার প্রকাশিত মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে কড়া বার্তার তথ্য জানানো হয়। সূত্র যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ ওয়েবসাইট এক্সিওসের খবর অনুযায়ী, গাজা নগরীতে ইসরায়েলের চালানো হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পরই এই গোপন বার্তাটি পাঠানো হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে নেতানিয়াহুকে পাঠানো বার্তার সারমর্ম এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার সূত্রে এক্সিওস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। বার্তায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না, তবে সেটি আপনার বিষয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু গাজায় চুক্তির মধ্যস্থতা করেছেন, সেক্ষেত্রে আমরা তার সুনাম নষ্ট হতে দেব না। মার্কিন কর্মকর্তারা আরও জানান যে ওই বিশেষ হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কোনো তথ্য জানায়নি কিংবা এ বিষয়ে কোনো আগাম আলোচনাও করেনি। ইসরায়েলি হামলায় রায়েদ সাদ নিহত হওয়ার বিষয়টি গাজায় হামাসের প্রধান খলিল আল হায়া টেলিভিশনে দেয়া এক ভাষণে নিশ্চিত করেছেন। গত 10 অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও এর মধ্যেই গত শনিবার এক বিমান হামলায় এই জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর আগেও তাকে লক্ষ্য করে ইসরায়েল একাধিকবার হত্যা চেষ্টা চালিয়েছিল। উল্লেখ্য যে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বারবারই চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। যুদ্ধবিরতি চলাকালীন এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৯১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০৬৩ জন আহত হয়েছেন। বড় আশা নিয়ে ঢাকার কলেজে পাঠিয়েছিলাম, ছেলে আমার লাশ হয়ে ফিরল। বড় স্বপ্ন আর মানুষ হওয়ার আশা নিয়ে গ্রাম থেকে রাজধানীর তেজগাঁও কলেজে ভর্তি করিয়েছিলেন ছেলে সাকিবুল হাসান রানাকে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়েছে ছাত্রাবাসের সহিংসতা। ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিব। সন্তানের এমন পরিণতিতে বাকরুদ্ধ বাবা আলী হোসেন বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। বড় আশা নিয়ে যে সন্তানকে ঢাকা পাঠিয়েছিলাম, সে আজ ফিরেছে নিথর লাশ হয়ে। এখন সে হয়ে গেছে দেয়ালের পোস্টার। আমি ছেলের হত্যার সঠিক বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। বুধবার বেলা 12টার দিকে সাকিবের হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আলী হোসেনের দাবি, ছাত্রাবাসের সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ফুটেজ থাকলেও এখনও তার ছেলের হত্যার সুষ্ঠু তদন্ত হয়নি। ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তিনি বলেন, পুলিশের কাছে ক্যামেরার ছবি থাকতেও আমার ছেলের হত্যার তদন্ত কেন হচ্ছে না, বিচার কেন হচ্ছে না, আসামিরা এখনো বাইরে কেন, এই প্রশ্নগুলোর কোনো উত্তর পাচ্ছি না। আমার একটাই দাবি, সেটি হচ্ছে ছেলের হত্যার সঠিক বিচার এবং দোষীদের ফাঁসি। ছেলের হত্যার কারণ সম্পর্কে আলী হোসেন বলেন, কেন আমার ছেলেকে খুন করা হলো আমি জানি না, আমি তো কাউকে চিনি না, কলেজের ছাত্ররা হয়তো চিনবে, আমার ছেলে হারানোর ব্যথা আমি জানি। তিনি বলেন, আমি প্রশাসনের কাছে কোনো বিশেষ সুবিধা চাই না, শুধু আমার ছেলের সঠিক বিচার চাই। আমার ছেলে যখন নাই, তখন ওর খুনিরাও যেন দুনিয়াতে বেঁচে না থাকে, এটাই আমার দাবি। অন্যদিকে সহপাঠী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাকিবুলের সহপাঠীরা। তারা বলছেন, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন থেকে পিছু হটবেন না। সাকিবুলের সহপাঠী সাইফুর রহমান বলেন, সাকিব আমাদেরই একজন ছিল, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। ছাত্রাবাসে প্রকাশ্যে হামলার শিকার হয়ে তার মৃত্যু হলো, অথচ এখনো আমরা কোনো কার্যকর বিচার প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। হান্নান মাসুদের ৩ সমর্থককে কুপিয়ে জখম। নাগরিক পার্টি জাতীয়র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসুদের ৩ সমর্থকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬:৩০টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম ষোল্লকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় এ হামলা হয়। পরে রাতে আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন মধ্যম ষোল্লকিয়া গ্রামের মোহাম্মদ ওমর ফারুকের ছেলে মোহাম্মদ হাসান উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে এমদাদ হোসেন এবং ইমরান হোসেনের ছেলে রাজিব উদ্দিন।
তারা তিনজনই জাতীয় নাগরিক পার্টি রাজনীতির সঙ্গে যুক্ত এবং শাপলাকলি প্রতীকের পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার সদ্য জেগে ওঠা চরজগলার ভূমি বন্দোবস্তকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, অতীতে ভূমিদস্যুদের কাছ থেকে নতুন চর এলাকার জমি 50,000 থেকে 1 লাখ টাকার বিনিময়ে কিনে নিতে হতো। এ প্রেক্ষাপটে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ ভূমিহীনদের উদ্দেশ্যে জলদস্যুদের কাছে থেকে কোনো অর্থ দিয়ে জমি না কেনার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি বন্দোবস্তের মাধ্যমে জমি পেলে ভূমিহীনদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিহীনদের পক্ষে কথা বলার কারণে মোহাম্মদ হাসানুদ্দিনের ওপর হামলা চালানো হয়। শামসুদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি তাকে দা দিয়ে পিঠ ও বুক কুপিয়ে জখম করে এবং ডান হাত ভেঙে দেয়। এ সময় এমদাদ হোসেনকেও কুপিয়ে জখম করা হয়। তাদের রক্ষা করতে গেলে রাজীব উদ্দিনও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত মোহাম্মদ হাসানুদ্দিন বলেন, ভূমিহীনদের পক্ষে কথা বলায় আব্দুল মান্নান, সুমন উদ্দিন, মোসলে উদ্দিন, আলাউদ্দিন, আব্দুল হক ধনু, শাকিল, সিরাজ, শামসুদ্দিন ও মহিউদ্দিন আমাদের ওপর হামলা চালায়। আমাদের শরীরের বিভিন্ন স্থানে দাগ-কোপ রয়েছে। তারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। 5 আগস্টের পর তারা দল পরিবর্তন করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অভিযোগ অস্বীকার করে বাজারের ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, ভূমি নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনা ঘটেছে, আমি এর সঙ্গে জড়িত নই। শামসুদ্দিন বলেন, আমাদের বাড়িতে এসে প্রথম এনসিপির লোকজন হামলা চালায়। তাদেরকে বা কারা হামলা করেছে তা নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ সীমান্তের 80% এলাকায় কাঁটাতারের বেড়া দিল ভারত। দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত অনুপ্রবেশকারীদের ঠেকাতে পাকিস্তান সীমান্তের 93% এলাকা এবং বাংলাদেশ সীমান্তের 80% এলাকায় কাঁটাতারের বেড়া বসিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানের সঙ্গে 2,289.66 কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে 4,096.70 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। মঙ্গলবার লোকসভা অধিবেশনে নিত্যানন্দ রায় জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তান সীমান্তের 2,135.136 কিলোমিটার এবং বাংলাদেশ সীমান্তের 3,239.92 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হচ্ছে। লোকসভা অধিবেশনে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের যে 1,643 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, সেখানেও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হচ্ছে। ইতোমধ্যে 9.214 কিলোমিটার এলাকায় বেড়া বসানোর কাজ শেষও হচ্ছে। প্রসঙ্গত, ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, মালদ্বীপ এই 8 দেশের সঙ্গে স্থল ও জল সীমান্ত আছে ভারতের। এই স্থল ও জল সীমান্তের সম্মিলিত দৈর্ঘ্য যথাক্রমে 15,106.7 বর্গ কিলোমিটার এবং 7,516 বর্গ কিলোমিটার। স্থল সীমান্তের হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ।